আসসালামু আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা জানি বেশ কয়েকদিন আগে সদরঘাট থেকে বাংলাদেশের দুইজন সাবেক রাজনীতিবিদকে কোস্টগার্ড আটক করেছেন। তার মাঝখানে একজন ব্যারিস্টার আনিসুল হক, বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইনমন্ত্রী আজ আইনের হাতে বন্দী। এমন কেন হলো? আইনের হাতে যদি আইনমন্ত্রী বন্দী থাকে, সেকে তাহলে প্রকৃত আইনবিদ ছিলেন? এটা একটা বিরাট প্রশ্ন। তিনি কি আইন জানতেন না? আইনমন্ত্রী হয়ে তিনি কি অপরাধের সাথে জড়িত? যদি থাকেন, তাহলে দেশে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? এইরকম বেশ অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে হলে তার বেশ কিছু কাঠামো আছে। তার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, আইন প্রণয়নকারী সংস্থা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ দেশ পরিচালনার জন্য আইন প্রণয়ন করেন এবং বাংলাদেশের বিচার বিভাগের মাধ্যমে সেই আইন বাস্তবায়ন করেন। এখন যে সকল আইন বিভাগের সদস্যবৃন্দ আইনগুলোকে তৈরি করলেন, সেই আইনগুলোর মধ্যে আমাদের এই শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। আজকে আমাদের সেই শাসন ব্যবস্থার আইনমন্ত্রী উনি কারাগারে বন্দী আছেন। বিষয়টা অত্যন্ত লজ্জার, কষ্টের যে তিনি দীর্ঘদিন, অর্থাৎ 10 বছরের মতো সময় তিনি বাংলাদেশে আইনমন্ত্রী ছিলেন এবং আইনের কথা বলে তিনি নিশ্চয়ই অনেক বেআইনি কাজ করেছেন। নতুবা কেন আজকে তাকে আইনের হাতে বন্দী হতে হচ্ছে? তিনি কেন পালিয়ে যাচ্ছিলেন? আইনবিদ কি পালায়? অবশ্যই না। কারণ তিনি আইন বিশেষজ্ঞ। কোন আইন লঙ্ঘন করে কোন ধরনের শাস্তি হয় এটা তিনি ভালোভাবে জানেন এবং নিজেই শুধু জানেন না, এই দেশের মানুষকেও জানিয়েছেন। উনি অনেক বড় বড় কথা বলেছেন আইনের। আইন লঙ্ঘনকারীকে ছাড় দেওয়া হবে না, জঙ্গি দমন, সন্ত্রাস দমন এবং যারা অপরাজনীতি করে তাদেরকে দমন করার জন্য তিনি বছরের পর বছর আইন প্রণয়ন করছেন এবং সেই আইনের মাধ্যমে এই দেশের মানুষকে শাসন করার নামে নির্যাতন করেছেন। বিধায় আজকে তাকে যখন আদালতে নেওয়া হয়, তখন তার গায়ে বিক্ষুব্ধ জনতা ডিম ছুঁড়ে মারে। ডিম ছুঁড়ে মারাটা একটা অন্যায় কাজ, এটা কোনো ক্রমে সমর্থনযোগ্য হতে পারে না। কিন্তু তবুও তো মানুষের রাগ, ক্ষোভ জেগে উঠেছে। সে ঘৃণা ভরে তার গায়ে ডিম ছুঁড়ে মারে, কেউ বা পায়ের জুতা প্রদর্শন করে, বা তাকে গণপিটুনিতে মেরে ফেলতে চায়। একজন আইনমন্ত্রী যদি এমন দুরবস্থা হয়, তাহলে অন্যান্য সাধারণ সংসদ সদস্য যারা সারা বছর অর্থ লুটপাট করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, বিরোধী দলের নেতৃবৃন্দকে নির্যাতন করেছে, সৎ সাংবাদিকদেরকে অত্যাচার করেছে, সৎ ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে, তাদের কি অবস্থা হবে? অবশ্যই
এই কাজগুলো দীর্ঘ 16 বছরে বাংলাদেশে হয়েছে। না হলে মানুষ এতটুক রাগান্বিত হতো না। কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা সমস্যা চায় না, কিন্তু সমস্যা রাজনীতিবিদরা তৈরি করেন বিদায় জনগণ এই সমস্যার শিকার। তারা এটার থেকে পরিত্রাণ চায়, বারবার চাওয়ার পরেও তাদের এই আশা পূর্ণ হয় না। কারণ রাজনীতিবিদরা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, কেন্দ্রীভূত করার জন্য, নিজেদের লোভ লালসা করার পূরণের জন্য তারা ক্ষমতাকে অপব্যবহার করে, এবং এই অপব্যবহার করার জন্য বিরোধী দলমত নির্যাতন করা, দমন করা, সাধারণ জনগণকে ভয় দেখানোর জন্য তারা কিছু অনিয়ম, জনগণেরকে নির্যাতন করার মতো কিছু আইন তারা তৈরি করে সেই আইনের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করে। এর মধ্যে যেমন ছিল আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন, যার মাধ্যমে সাংবাদিকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো বা সাধারণ মানুষের মত প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করত। অনেক চেষ্টা করার পরেও মানবাধিকার সংস্থা, দেশের সাধারণ মানুষ, এমনকি জাতিসংঘ পর্যন্ত রিকোয়েস্ট করেছে যে এই জননিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জন্য। কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক বারবার যুক্তি দেখিয়েছেন এই আইন বাতিল করা যাবে না, কারণ এই আইনের মাধ্যমে তাদের ক্ষমতাকে স্থায়ী করতে হয়, মানুষের কণ্ঠরোধ করা যায়, মানুষের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা যায়, এবং এই সকল কাজ করতে পারলেই তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। এই চিন্তা থেকে তারা এই সকল কাজ করেছেন। আজকে তিনি কারাগারে বন্দী, তাকে একের পর এক রিমান্ডে নেওয়া হচ্ছে, বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। তিনি শুনি রিমান্ডে নেওয়ার সময় কোনো প্রশ্ন করলে তিনি হাসেন, বিভিন্ন ধরনের অভিনয় করেন। তিনি আজ পথভ্রষ্ট, অসহায়, পুলিশি পাহারায় তাকে নিয়ে আসতে হয়। তার হাতে দড়ি দিয়ে বাঁধা ছিল, আইনের হাত দড়ি দিয়ে বাঁধা। কত লজ্জা, কত ঘৃণা মানুষের মনে তিনি সৃষ্টি করেছেন। কাজেই সেই আইনমন্ত্রীর বিচার হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এবং পরবর্তী সময়ে কেউ যেন আইন লঙ্ঘন না করে তার জন্য একটা স্থায়ী বন্দোবস্ত হোক, এবং দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।